আপনাদের দেখে আমার খুব অবাক লাগে আজকে জেনারেশন। আপনাদের জেনারেশনে কিন্তু ওইগুলো নয়। আপনাদের জেনারেশনে একটা মেয়ে কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে আপনাদের জীবনের প্রাইস পজিশন হচ্ছে আপনার একটা ভালো গার্লফ্রেন্ড আছে নাকি, যে ছোট ছোট জামা কাপড় পরে, যাকে নিয়ে ডিস্কে যাওয়া যায়, যাকে নিয়ে মানে শো অফ করা যায় সবকিছু। সে হয়তো ড্রিঙ্ক করে, সে হয়তো স্মোক করে, তাহলে লোককে দেখাতে পারবেন দেখেছিস আমার কিরকম স্মার্ট গার্লফ্রেন্ড। মানে আপনাদের জীবনের লক্ষ্য হচ্ছে প্রেমিকা, গার্লফ্রেন্ড, মহিলা। মানে আপনাদের জীবনের লক্ষ্য সফলতা, কেরিয়ার, প্রতিষ্ঠা পাওয়া নয়। তাহলে এই মেয়েটিকেও কিন্তু তৈরি থাকতে হবে যে সেই ছেলেটিরও একটি এরকম বেস্ট গার্লফ্রেন্ড থাকতে পারে। মিডিয়া, সোশ্যাল মিডিয়া বা রাস্তাঘাটে সবসময় আমি দেখেছি যে কিছু হলেই সবাই কিন্তু মেয়েদের ফেভারেই বেশি কথা বলে। বাট আমার এমন একজন ফেভারিট পার্সন আছে যে কিন্তু ছেলেদের ফিলিংসটা বোঝে এবং ছেলেদের অধিকার নিয়ে কথা বলে। আজকে আওয়ার ভয়েসের স্টুডিওতে কিন্তু আমরা সেই নন্দিনী ভট্টাচার্য, আমার খুবই ফেভারিট, বেঙ্গল মেল ফোরামের প্রেসিডেন্ট, তাকে আমরা ওয়েলকাম করে নেব। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের এই টক শোতে আসার জন্য, আমাদের পডকাস্টে আসার জন্য। তো আজকে আমি আমার যে এজের ছেলেরা আছে তো তাদের মনে যেসব কোশ্চেন, আম জনতার মনে যেসব কোশ্চেন, সেইগুলোই কিন্তু আজকে আমি এই ভিডিওতে আপনার সাথে কথা বলবো, তুলে ধরবো যে তারা অ্যাকচুয়ালি আপনার থেকে কি জানতে চায়। আমি তাদের কাছে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলাম যে ম্যাডামের থেকে তোমাদের কি কি জানার আছে সেগুলো আমাকে জানাও। তো সেই কোশ্চেনগুলোই আজকে আপনার সাথে আলোচনা করব। খুব ইন্টারেস্টিং। মানে আমার যতদূর ধারণা যে আমি যতই ইন্টারভিউ দিই সেগুলো সাধারণত মানে আমি দেখেছি 30 পুরুষ মানুষ যারা 30 থেকে বোধহয় 50, এটাই বেশি বোধহয় প্রচলিত। খুব ভালো লাগছে যে ইয়াং জেনারেশন যেটাকে আমরা বলি 20 থেকে 30-এর মধ্যে, তাদের কাছে পৌঁছতে পারাটাও তো একটা বড় প্রাপ্তি। আচ্ছা, আপনি মেয়ে হয়ে ছেলেদেরকে সাপোর্ট করেন, কেন করেন সেটা আমরা অনেক পডকাস্টে বা অনেক নিউজ চ্যানেলে কিন্তু আমরা শুনে এসেছি। বাট আমার কাছে প্রশ্ন হলো যে আমি যদি একটু শুধরে দিই, আমি কিন্তু ছেলেদের সাপোর্ট করি এরকম নয়, আমি পুরুষ মানুষ এবং তাদের পরিবারের জন্য কাজ করি। আমি কখনোই কিন্তু বলিনি আমি নারী বিদ্বেষী বা নারীদের জন্য কাজ করি না। কারণ আমার কাছে যখন একটি পুরুষ আসেন, এবং অনেক অল্প বয়সী ছেলেরাও আসেন, তাদের বাবা মায়েরা নিয়ে আসেন, তাদের কলেজেও তারা অনেক প্রবলেমে পড়েছেন বা সদ্য চাকরিতে ঢুকে অসুবিধায় পড়েছেন, তাদের বাবা মায়েরা যখন আসেন বা বোন আসেন, মনে রাখতে হবে সঙ্গে কিন্তু নারীরাও আসছেন, মা বোন এরা। কাজে আমি কোথাও গিয়ে নারী বিদ্বেষী নই, ছেলেদের সাপোর্ট করি এরকম ব্যাপার নয়। আমি পুরুষ ও তাদের পরিবারের জন্য কাজ করি, কারণ আমাদের মনে হয়েছিল যে পুরুষ মানুষও এদেশে খুবই অবহেলিত, বিদেশেও তাই, মানে বিশ্বজুড়েও অবহেলিত। সে কাজ তো আমাদের পক্ষে করা সম্ভব নয়। কাজে যতটুকু চেষ্টা করছি পুরুষ মানুষ এবং তাদের পরিবারের পাশে সামাজিক মানসিকভাবে দাঁড়াবার, আইনিভাবে খুব জায়গা নেই দাঁড়াবার, তবুও যে আইনগুলো হয়তো তাদের সামান্য স্বস্তি দিতে পারে সেগুলো তাদেরকে বুঝিয়ে দেওয়ার। বাট কি হয়, আপনি যখন একটুখানি হলেও ছেলেদের সাপোর্ট নিয়ে কথা বলেন, তখন মানে সবাই এটাই ভাবে যে আপনি ছেলেদের সাপোর্টে কথা বলছেন। সেটা আমাদের ভুল ধারণা, আমাদের সামাজিক প্রেক্ষাপট, আমাদের সমাজকে দেখার ভুল চোখ। কারণ আজকে যখন নারীদের জন্য সবাই কথা বলেন, তখন কি এরকম ভাবে ভাবা হয়? তখন কিন্তু এরকম ভাবে ভাবা হয় না। বাট আমি এটা ভাবি যে হ্যাঁ, আমার বাড়িতে যদি আমার মা থাকতো, আমার দিদি থাকতো, আর সেটা যদি আমার অন্যায় না হতো, তাহলে তো আমার মা দিদি অবশ্যই আমার ফেভারে কথা বলতো। হ্যাঁ, তো আমি বলবো যে আপনি একজন মেয়ে হয়ে পুরুষদের নিয়ে যে আওয়াজ তুলছেন, তো এর জন্য কি কোনো ইনসিডেন্স আপনার লাইফে হয়েছিল যার পর থেকে আপনি করছেন? আমি এটাও অনেকবার বলেছি, আমার পরিবারে আমার যারা রয়েছেন মহিলা সদস্য, তারা যদি আমার ভাইয়ের বউও হন বা কাকিমারা ছিলেন বা বাপের বাড়ি শ্বশুর বাড়ি উভয় দিকেই, কোথাও এরকম কোনো ঘটনা নেই। এবং বারবার সবাইকে এটাই বলতে চাই যে তারা কিন্তু খুব বায়াসড হন, যাদের কোনো পারিবারিক ঘটনাতে তারা এরকম কাজ করতে আসেন, তারা কিন্তু নিরপেক্ষ চোখ খুলেই কাজ দেখতে পারেন, তারা বরং তখন এটা হন নারী বিদ্বেষী হয়ে ওঠেন। আচ্ছা, তাদের তখন মনে হয় মেয়ে মাত্রই খারাপ। আমি কোনো দিন বলিনি মেয়ে মাত্র খারাপ, কারণ প্রথম কথা আমাকে কিন্তু মেয়েরা খুব বেশি ভালোবাসেন, সম্মান করেন। আর কিছু যে জায়গায় তো অনেক পুরুষও তো আমায় পছন্দ করেন না, অনেক পুরুষও আমার সম্বন্ধে অনেক আজে বাজে কথা লেখেন সোশ্যাল মিডিয়া জুড়ে, হয়তোবা বলেনও আমার আড়ালে, আমি তো সবাইকে চিনি না। কাজে কিছু মহিলা তো থাকবেন যারা আমায় পছন্দ করবেন না, সে তো আমি এই কাজটা না করলেও পৃথিবী জুড়ে আমার কিছু মানুষ থাকবেন, আর হেটার্স থাকবেন, এরকম হতে পারে। আমাকে তো অনেক, এটা না করলেও তো অনেকে আমাকে অপছন্দ করতে পারতেন। আমায় কি সবাই পছন্দ করেন? আমার পাড়ায় হোক, বাড়িতে হোক, যে কোনো জায়গায়, আমি যে স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, চাকরি করতাম, সব জায়গায় সবাই আমায় পছন্দ করতেন। কাজে এ কাজ করতে এসে সবাই আমায় পছন্দ করবেন এটা ভাবার কোনো কারণ নেই। আর যদি সামান্য
কিছু নামও হয়ে থাকে এই কাজ করতে এসে, বদনাম তো হবে, কারণ নাম হলে বদনাম হবেই। এগুলো নিয়ে মাথা ঘামিয়ে বারবার লাভ নেই। আমার মতে যে কাজটা করতে এসেছি সেই কাজটা কতটুকু করতে পারছি, সেই কাজের যোগ্য হয়ে উঠতে পারছি কিনা সেটা বিচার্য হওয়া উচিত। এক্স্যাক্টলি। আমার বয়সী যেসব বন্ধুরা তোমরা দেখছো ভিডিওটা, আমি জানি যে এই মুহূর্তে যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে, যে একটা রিলেশনশিপে যখন তুমি আছো, সেইখানে ধরুন একজন ছেলে একজন মেয়ে রিলেশনশিপে আছে, সেই মেয়েটার একটা মেল বেস্ট ফ্রেন্ড আছে। এবারে আমি জানি যে হ্যাঁ একটা ছেলে মেয়ে বন্ধু হতে পারে, বাট প্রবলেমটা কোথায় হচ্ছে, ওই মেয়েটা ওর বয়ফ্রেন্ডের থেকেও ওই মেল বেস্ট ফ্রেন্ডকে আর কি একটু গুরুত্ব বেশি দিয়ে ফেলছে। তো সেখানে ওদের সম্পর্কের একটু ইস্যু দেখা এই ব্যাপারগুলো না অনেক রকম দিক হয়। হ্যাঁ, আমি প্রথম কথা এটা কখনোই বিশ্বাস করি না নারী আর পুরুষ বন্ধু হতে পারে না। অনেকেই আছেন নারী পুরুষে বন্ধুত্ব হয় না, এটার আমি সর্বৈব বিরোধী। মানে আমি মনে করি নারী পুরুষে বন্ধুত্ব হয়, কারণ আমরা নিজেরা তার উদাহরণ। আমরা যে জেনারেশন থেকে এসেছি, আমাদের ইউনিভার্সিটি জোড়া প্রচুর বন্ধু ছিলেন, আজও তারা সমান বন্ধু আছেন। আমাদের বিয়ে হয়েছে, তাদের বিয়ে হয়েছে, আমরা পারিবারিক বন্ধু হয়ে উঠেছি। কাজে নারী পুরুষে একদম বন্ধুত্ব হয়। আচ্ছা, আজও আমাদের বহু বন্ধু আছেন। কিন্তু এবার যেটা বলি, একটি মেয়ে আজকে জেনারেশনে দাঁড়িয়ে, কারণ মুশকিলটা হচ্ছে সীমারেখা। আমাদের সময়ের যারা বন্ধু ছিলেন না, আজও তারা আমাদের বন্ধুই আছেন। আমরা বন্ধুত্বের সীমারেখা জানতাম, চিনতাম, আজও জানি এবং চিনি। আজকের দিনে দাঁড়িয়ে একটু বন্ধুত্বের ব্যাপারগুলো অন্যরকম হয়ে গেছে। কেউ কিছু আমার কথায় মনে করবেন না। এবার হয় কি, আবার এরও অনেক ব্যাপার আছে। একটি মেয়ে আর একটি ছেলে হয়তো একই পাড়ায় থাকেন, স্কুলে কোয়েট, আজকাল তো বেশিরভাগ কোয়েট স্কুলে পড়তে একসঙ্গে। এবার তারা বন্ধু, খুবই বন্ধু, হয়তো বেস্ট ফ্রেন্ড। এবার সেই মেয়েটির আরেকটি রিলেশনশিপ হলো অন্য ছেলের সঙ্গে, সেখানে হলো। কিন্তু এই মেয়েটি হয়তো এই ছেলেটিকে সবই বলে যে বন্ধু, যে হয়তো খুবই ক্লোজ তারা না, মানে কিন্তু তার মানেই তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক আছে, এটা ভাবার কোনো কারণ নেই। যার ফলে কি, ওই যেই ছেলেটির সঙ্গে হয়তো প্রেমের সম্পর্ক হয়েছে, সেই ছেলেটির সঙ্গে যেমন আছে প্রেমের সম্পর্ক একরকম, বন্ধুত্ব কিন্তু আরেক রকম। বন্ধুত্বকে অনেক কথা বলা যায়, যেটা কিন্তু প্রেমের সম্পর্কে বলা যায় না। এটা সবাইকে বুঝতে হবে। তেমনি এই মেয়েটিকেও বুঝতে হবে, ওই ছেলেটিরও কিন্তু এরকম একজন বেস্ট ফ্রেন্ড থাকতে পারে যে বান্ধবী। হ্যাঁ, সেই বান্ধবীর সঙ্গে যে যতটা সহজ সব কথা বলতে পারে, যেটা একে বলতে পারবে না, তাহলে এই মেয়েটিকেও কিন্তু তৈরি থাকতে হবে যে সেই ছেলেটিরও একটি এরকম বেস্ট গার্লফ্রেন্ড থাকতে পারে, যেখানে এই সমস্যা তাকেও সম্মুখীন হতে পারে। কাজে সে একার ক্ষেত্রে এটা ভুগবে আর তার বয়ফ্রেন্ডের ক্ষেত্রে এটা হবে না, এটা কিন্তু যেন না হয়। দুই দিকেই সমান, দুই দিকে সমান হতে পারে। বন্ধুত্ব থাকতে পারে, বন্ধুত্বের আমি মনে করি যে একটা লিমিটেশন থাকা উচিত। বন্ধুত্ব বন্ধুত্বই, বন্ধুত্বের থেকে সুন্দরে পৃথিবীতে কিছু নেই। জীবনের শেষ দিন অবধি সেটা থাকে। আর প্রেমের সম্পর্ক তাই সেটাও অত্যন্ত সুন্দর, সেটা একেবারে একটা আলাদা সম্পর্ক। কিন্তু সেটা উভয় পক্ষেরই থাকতে পারে। এর যেমন একটি পুরুষ বন্ধু থাকতে পারে, ওই ছেলেটিরও কিন্তু একটি নারী বান্ধবী থাকতে পারে। আমার যারা মেয়ে বান্ধবী আছে, আমি তাদেরকে প্রায়ই বলতে শুনেছি যে একটা সম্পর্কে নাকি ছেলেরাই বেশি চিট করে। না না, এরকম করে কিছু বলা যায় না। আজীবনের ইতিহাস সাক্ষী, মেয়েরা প্রেম করেছেন, তারপরে সেই ছেলেটি হয়তো তখন দাঁড়ায়নি নিজের পায়ে, এবং অন্য একটি ভালো সম্বন্ধ এসেছে। আমার বাবা বাড়িতে না একদম মানছে না, বিশ্বাস করো, বলে অতি আদি যুগ থেকে মেয়েরা গলায় মালা দিয়ে অন্য ছেলেকে বিয়ে করে চলে গেছেন, এই ছেলেটির দিকে তাকানো নেই। তারপরে ছেলেটি হয়তো অনেক সময় সুইসাইড করেছেন, অনেক সময় অত্যন্ত মনমরা হয়েছেন, আবার আস্তে আস্তে জীবনে ফিরেছেন, সবকিছু করেছেন। কাজে এরম করে কিছু বলা যায় না। আর আমি একটা কথা বলতে চাই, প্লিজ আমার ওপর কেউ রাগ করবেন না, সব মেয়ের কথা বলছি না, তবে বহু মেয়েই কিন্তু অপশন নিয়ে চলেন, কিছু মনে করবেন না। বাট আজকের ডেটে কি ছেলেরা অপশন নিয়ে চলেন না? ছেলেদের মধ্যে এখন এই প্রবণতাটা কম। আমি কিন্তু অনেক ছেলেই চলতেই পারেন, কিন্তু তবু ছেলেদের মধ্যে ম্যাক্সিমাম ছেলের মধ্যে অপশন নিয়ে চলার প্রবণতা কম। তেমনি আবার বললাম, বহু মেয়েই চলেন, সব মেয়ে চলেন বলিনি। মেয়েদের পার্সেন্টেজটা বেশি অপশনের চিরকাল ছিল, আজকে বলেন মেয়েদের মধ্যে। কারণ মেয়েরা আজও না সম্পর্কে সিকিউরিটি খোঁজে। এর মধ্যে কোনো অন্যায় আমি ন্যায় সে কথায় যাচ্ছি না, সে আপনার মা বলুন, আমার মা বলুন, বোন বলুন, যে বলুন, মেয়েদের আজও নিরাপত্তার প্রশ্নটা খুব জরুরি। আর ছেলেরা এখনও না একটু আশ্রয়, একটু ভালোবাসা, এইরকম, এই জন্যে না গন্ডগোল হয়ে যাচ্ছে সব কিছু। বাট এই যে আপনি নিরাপত্তার কথা বললেন, যে এই নিরাপত্তাটা মেয়েরা যদি ছেলেদের কাছ থেকে চায়, তাহলে অর্থনৈতিক নিরাপত্তা মেয়েরা খুব খোঁজেন। আচ্ছা, এই যে কলেস্ট্রলে কিন্তু তারা নিজেদেরকে ইন্ডিপেন্ডেন্ট বলছে কি করে? না, সেটার সঙ্গে এটা সম্পর্ক নেই। মেয়েরা নিজেরা, আমি দেখেছি বহু মেয়ে অসম্ভব বেশি মাইনে পান, নিজে যথেষ্ট ভালো রোজগার করেন, তাও তারা বিয়ের সময় এমন একজন কাউকে চান সে আরো অনেক টাকা বেশি রোজগার করে এবং নিজের টাকাটি ব্যাংকে রেখে দিয়ে স্বামীর টাকায় সবকিছু করব। তারা চান তাদের স্বামীটি তাদের থেকে আরো অনেক বেশি রোজগারে হবেন, তারা সেই টাকার উপরে ভিত্তি করে সমাজে আরেকটি স্ট্যাটাস তৈরি করবেন। তাহলে কেন সেটা?
এক্স্যাক্টলি। আমি কিন্তু বারবার বলছি, আমি ন্যায় অন্যায় প্রশ্নে যাচ্ছি না, এটা মেয়েদের একটা চাহিদা যে আমার স্বামী বড় চাকরি করবে, বড় রোজগারে হবে, অনেক টাকা রোজগার করবেন, কিন্তু নিজেও কিন্তু রোজগার করেন না, এরকম নয়। আবার বলে দিতে চাই প্লিজ, আমি কিন্তু সব মেয়েকে বলিনি। হ্যাঁ এক্স্যাক্টলি, কারণ আমার তারপরেই দেখবো ট্রোল আসবে আপনি সব মেয়েকে এরকম করতে থাকেন। না না না, একদম তাই নয়। যেরকম মেয়েরা হাউস ওয়াইফ হতে পারে, এরকম কি ছেলেরা হাউস হাজব্যান্ড হতে পারে না? আর হাউস ওয়াইফের মধ্যে কে আপনাদের বলেছে কোনো খারাপ জিনিস লুকিয়ে আছে? একটা সংসার গড়ে তোলা, একটা বাড়ি গড়ে তোলা, একটা বাড়িকে গুছিয়ে সাজিয়ে সুন্দর তৈরি করা, সেটা কি কম আনন্দের কথা? আর হাউস হাজবেন্ডই বা কি অসুবিধা? আমি তো মেয়েদের বলি, আপনারা যেরকম কথায় কথায় বলছেন না সে আমাদের তো বাড়ি ছেড়ে চলে যেতে হয়, ছেলেরা কেন আসবে না, সব ছেলেকে বলছি প্রস্তাব দিয়ে দেখুন না, যে আমরা বিয়ের পরে যাব, আমরা বিয়ের পরে মানে আপনাদের বাড়ি চলে যাব এবং আমরা সব সামলাবো। কালকেই একটি আর্টিকেল পড়লাম যে ঘরের কাজে ছেলেরা ক্রমশ এগিয়ে আসছেন আর পিছিয়ে থাকছেন না, পার্সেন্টেজ বাড়ছে। ভালো, আমি তো ছেলেদের বলি সব কিছু করতে শিখুন, সেদিনই সব কিছু বদলাবে। আর ছেলেরা যদি থাকতে চান, আচ্ছা আমার একটা কথা বলুন তো, কজন মেয়ে এটায় রাজি হবেন যে একটি ছেলে তার বাড়িতে চলে যাবে বিয়ের পর এবং সে হাউস হাজব্যান্ড হবে এবং সে সব কাজ করবে, মেয়েটি বাইরে রোজগার করে, মেয়েটিকে কিন্তু সব দায়িত্ব নিতে হবে? আমার তো মনে হয় 99.99% রাজি হবে না রাজি। আমি এটা জানতে চাই, যে কারণ তখন কিন্তু ব্যাপারটা এরকম থাকবে যে ছেলেটি মাঝে মাঝে তার বাবা মাকে দেখতে যাবে এবং তখন সে বাপের বাড়ি হিসেবে ওখানে গিয়ে থাকবে। কিছু মেয়ে যেমন বিয়ের পরে সারাদিন বাপের বাড়িতে থাকেন, তাহলে ছেলেটি যদি এবার এরকম থাকতে চান গিয়ে সারাক্ষণ বাপের বাড়িতে, তখন কি হবে? আপনাদের দেখে আমার খুব অবাক লাগে আজকে জেনারেশন। আপনাদের জেনারেশনে কিন্তু ওইগুলো নয়, আপনাদের জেনারেশনে একটা মেয়ে কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস প্লে করে, বাট সেই ছেলেটার মানে আপনাদের জীবনের প্রাইস পজিশন হচ্ছে আপনার একটা ভালো গার্লফ্রেন্ড আছে নাকি, যে ছোট ছোট জামা কাপড় পরে, যাকে নিয়ে ডিস্কে যাওয়া যায়, যাকে নিয়ে মানে শো অফ করা যায় সবকিছু, সে হয়তো ড্রিঙ্ক করে, সে হয়তো স্মোক করে, তাহলে লোককে দেখাতে পারবেন দেখেছিস আমার কিরকম স্মার্ট গার্লফ্রেন্ড। আপনারা একবারও কেরিয়ার নিয়ে ভাবছেন না, একবার নিজেদের তৈরি করা নিয়ে ভাবছেন না, সফলতা নিয়ে ভাবছেন না। কই এই প্রশ্নগুলো তো আমাকে করছেন না, খালি প্রেমিকা আর গার্লফ্রেন্ড কেন এর মধ্যে ঘুরছেন? মানে আপনাদের জীবনের লক্ষ্য হচ্ছে প্রেমিকা, গার্লফ্রেন্ড, মহিলা, মানে আপনাদের জীবনের লক্ষ্য সফলতা, কেরিয়ার, প্রতিষ্ঠা পাওয়া নয়। এটা জেনে রাখুন, যদি কেরিয়ার হয়, যদি সফলতা থাকে, যদি জীবনে সফল হন, একই টেক্সচারে অনেক রং আর ডিজাইন পাওয়া যাবে। এটা আপনারা মেয়েদেরও বলছি, কেউ বুঝতে পারছেন না এটা। আপনারা জীবনের মানে সবচাইতে গোল্ডেন এজটা এইসব জিনিস করে কাটিয়ে দিচ্ছেন না, মানে এই জন্য সারাক্ষণ ভুল সম্পর্ক, তার পরিপ্রেক্ষিতে সমস্ত কিছু জীবনের ভুল। এই ছেলেগুলো তারপরে আবার ছেলে কেন, মেয়েরাও বহু ভুল সম্পর্কে জড়াচ্ছে। এই ছেলেগুলো তারপরে আবার সফলতা খোঁজে, বাট যখন এই মেয়েটা ছেড়ে চলে যায়, না যখন ব্রেকআপ হয়ে যায়, ব্রেকআপের পরে আমি বিভিন্ন কলেজে লেকচার দিতে গিয়ে প্রফেসরদের কাছে শুনছি যে ম্যাডাম জানেন তো, মেয়েরা কিন্তু তারপরে তবু আবার পড়াশোনায় ফিরছেন, তবু লাইফে সেটেল হচ্ছেন, তবু অন্য কিছু করছে, হয়তো অন্য সম্পর্কে জড়াচ্ছে। ছেলেরা চলে যাচ্ছেন ডিপ্রেশনে, কেউ ড্রাগে, কেউ সুইসাইড করার কথা ভাবছেন। কেন আপনাদের বাবা মারা এই করতে পাঠান আপনাদের কলেজে? আজকের ডেটের বেশিরভাগ কম বয়সী ছেলেদের ওরা ভাবে যে একটা গার্লফ্রেন্ড থাকলে সেটাই শো অফ। সম্পর্ক কি এত দামি জিনিস? মানে ওইটা কি সম্পর্ক তৈরি করার সময়? আমি এটাও বুঝতে পারি না, ওটা তো কেরিয়ার তৈরি করার সময়। বাট এই যে ভুল সম্পর্ক থেকে, ভুল সম্পর্কে আরো কি হয় বলি, ভবিষ্যৎ জীবনে যাবতীয় বিশ্বাস, ভরসা সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে আপনাদের সম্পর্কের থেকে। এক্স্যাক্টলি, তাহলে আপনারা এই ভুল সম্পর্কে জড়িয়েছেন। তাহলে আমার বয়সী যে ছেলেরা আছে, এই যে অল্প বয়সে যৌনতায় জড়াচ্ছেন, তার ফলে সব কনসেপ্টগুলো গন্ডগোল হয়ে যায়। আপনারা তো কিছু জানেনই না কিছু সম্পর্কে, লেখাপড়া নেই, পড়াশোনা নেই, তার ফলে যৌনতা সম্পর্কে কনসেপ্ট গন্ডগোল হতে হতে যাচ্ছে। পরবর্তী জীবনে যদি বা একটা বিয়ে থা হচ্ছে, সেখানেও সব গন্ডগোল হয়ে যাচ্ছে। এই জন্য একটু ম্যাচিওরড হন। ম্যাচিওরড হওয়া দরকার আপনাদের। আমাদের বয়সী যেসব ছেলেরা আছে, তো তাদের অ্যাকচুয়ালি কোন টাইমে সফলতার জন্য ছোটা উচিত, বা কোন টাইমে লাইফ, সফলতার কোনো সংজ্ঞা আছে নাকি? কোন টাইমে তাহলে লাইফ পার্টনার চুজ করা উচিত বা প্রেম করা উচিত? চুজের কোনো টাইম হয় না এরকম। সঠিক লাইফ পার্টনার আসতেই পারে, অল্প বয়সেই এসে গেল, সে আজীবন সঙ্গে রইল, কিন্তু লাইফ পার্টনার বা এরকম প্রেম, এটাকে জীবনের লক্ষ্য বানিয়ে ফেলাটার মধ্যে অত্যন্ত আমার বিরোধী আমি একদম। মানে একজনের মেল বয়ফ্রেন্ড, একজনের মেল একটা বন্ধু আছে, আরেকজনের একটা ফিমেল বান্ধবী আছে, এই সমস্ত কি আমরা তো জানি না। আজকে তো দুনিয়া অনেক এগিয়েছে, আপনারা তো নিজেদের ভীষণ আধুনিক বলে দাবি করেন, আমাদের সময় কিন্তু আমরা এরকম করে সব ভাবিই নি এই বয়সে। যদি অনেকেরই প্রেম এসেছে, সেই প্রেম হয়তো বিয়েও রূপান্তরিত হচ্ছে, কিন্তু এই ভাবনাটা আমাদের এরকমভাবে আচ্ছন্ন করেছিল না, বিশ্বাস করুন, ছিলই না, একদম ছিল না। এই জন্য আমাদের জেনারেশনে মনে হয় সফল পুরুষ বা সফল নারীর সংখ্যা অনেক বেশি আপনাদের থেকে। তারা অনেক ম্যাচিওর, তারা অনেক দেশ দশের কথা এখনো ভাবেন, এখনো চিন্তা ভাবনা করেন, এখনো সবকিছু করেন। আপনাদের মতো তো দেশ বলে কোনো ফিলিংই নেই। কাকে বলে দেশ জানেন? আপনারা বোধহয় দেশ বলতে বোঝেন বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম, এটা বোধহয় আপনাদের কাছে দেশের কনসেপ্ট। দেশ মানেই তো জানেন না আপনারা কাকে বলে। দেশ মানে সেটা যেটা গায়ের রোম খাড়া করে দেয় দেশের কথা উঠলেই।
হ্যাঁ, এখন সবার আগে দেশ, তার আগে কিছু হতেই পারে না। নেশন ফার্স্ট, তার আগে কিচ্ছু হতে পারে না। আপনারা এসব ভাবনা ভাবেনই না, কোনোদিন জানেনই না যে কোনোভাবে দেশ ছেড়ে চলে যেতে পারি কি করে। বিদেশ হচ্ছে আপনাদের স্বপ্ন। দেশের সম্পর্কে আপনাদের কোনো জনগণমন হলে আপনারা উঠে দাঁড়ান কেন বলুন তো? যদি এসে না তো কেউ ধরে নিয়ে যায় সেই ভয়। কখনো ভালোবাসা থেকে দাঁড়াননি আপনারা, কখনো না। আবার অনেকে তো বসে থাকতেও দেখেছি ফিল্ম সিনেমা অনেকে বসে থাকে। জাতীয় সঙ্গীত, তার জন্য গায়ের রোম খাড়া হতে হবে বাজলে। এসব নেই এই জেনারেশনের, তার জন্য আমাকে যে যা খুশি ট্রোল করতে পারেন, কিচ্ছু আসে যায় না। একটা ফ্যামিলিতে সাপোজ ধরুন আমি আছি, আমার বোন বা আমার দিদি আছে, তো যখন সেই ফ্যামিলির দায়িত্ব নেওয়ার প্রশ্ন উঠে আসে, তখন আমার ফ্যামিলি থেকে আমার উপরেই প্রেশার আসে যে হ্যাঁ, ফ্যামিলির দায়িত্ব কিন্তু তোকে নিতে হবে। কেন আমার দিদি বা আমার বোনকে সেই দায়িত্বের কথা বলা হয় না? হ্যাঁ, আমি তো এটাই বলি যে আপনারা তো বলছেন ছেলে মেয়ের সমান অধিকার। হ্যাঁ, নানান বিষয়ে বলেন, আমাদের বাড়িতে ছেলে মেয়েদের সমান অধিকার। তা মেয়েদের শিখিয়েছেন যে তোকেও বাবা মার দায়িত্ব, আমি শ্বশুর শাশুড়ি ছেড়ে দিলাম, তোকেও বাবা মার দায়িত্ব নিতে হবে, তোকেও ফ্ল্যাট বানাতে হবে, তোকেও কিন্তু একটা গাড়ি কিনতে হবে। যেমন ছেলেকে বলেন না যে তোকে আমাদের দায়িত্ব নিতে হবে, বিয়ে করে বউ আসলে দায়িত্ব নিতে হবে, মেয়েকে বলেন বিয়ে করলে বরের দায়িত্ব নিতে হবে, তুইও ফ্ল্যাট বানাবি, তুইও গাড়ি কিনবি। না, এসব কিন্তু মেয়েকে কোনোদিন আপনারা বলেননি। এটা পুরো দায়িত্বটা ছেলের উপর দিয়েছেন, আর মেয়েকে বলেছেন তোর বিয়ে হবে। আরও হয়তো অনেক কিছু বলেন, সেগুলো এখানে আমি আর বলতে চাই না। কিন্তু মেয়েকেও কেন এগুলো শেখান না? সেটাই তো সমান অধিকার, যে তোকেও সবার দায়িত্ব নিতে হবে, তুইও ফ্ল্যাট কিনবি, তুইও গাড়ি কিনবি, তোর বাড়ি হবে। কেন? এক্স্যাক্টলি। আচ্ছা, আজকালকার যে জেনারেশন, আমার যে বন্ধু বা বান্ধবী আছে, আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যে মেয়েরা বেশি সিগারেটে আসক্ত হচ্ছে, মেয়েরা বেশি নেশার জিনিসে আসক্ত হচ্ছে। তো এটা আপনি কোন চোখে দেখেন? বা এটা আমার চোখে দেখার কিছু নেই। দুদিন আগে একটি আর্টিকেল বেরিয়েছিল যে ছেলেদের থেকে এখনো মেয়েরা কম, ডেফিনেটলি পার্সেন্টেজে, সেটা খুব স্বাভাবিক, আস্তে আস্তে বাড়ছে। আমি যেটা বলতে চাই সেটা শুনুন। হ্যাঁ, অবশ্যই তো সেটা, কারণ ছেলেরা এটা খান নেশাতে। আমি ড্রাগের নেশার কথা বা অন্য কিছু বলছি না, সিগারেট যদি হয় নেশাতেই খান। কিন্তু মেয়েদের পার্সেন্টেজ কম এখনো, কিন্তু ছেলেরা যে হারে ছাড়ছেন সিগারেট, মেয়েরা কিন্তু আর ছাড়তে পারছেন না। এটা কিন্তু আমি আমার কথা বলছি না, 3-4 দিন আগে কোনো একটি প্রখ্যাত দৈনিকেই পড়লাম, এবং বলছেন কারা? ডাক্তাররা, এবং তারা মহিলা ডাক্তাররা বলছেন, মনোবিদরা বলছেন, আর বলছেন ছেলেরা তো নেশার জন্য খান, মেয়েরা কিন্তু মেয়েদের ভেতর থেকে একটা হচ্ছে, এটা তাদের স্বাধীনতার প্রতীক, তারা যে ইন্ডিপেন্ডেন্ট, এগুলো তার প্রতীক থেকে দেখানোর জন্য তারা সিগারেটটা এই জন্য খাচ্ছেন, এবং যার ফলে কি হচ্ছে, তারা ছাড়তে পারছে না, কিন্তু তাদের সর্বৈব ক্ষতি হয়ে যাচ্ছে শরীরে। এবং তাদের কি হচ্ছে, ইনফার্টিলিটির জন্য হচ্ছে, যারা প্রেগনেন্ট তারা খেলে গর্ভস্থ শিশুর ক্ষতি হচ্ছে, তারা এসব বুঝতে পারছে না। এবং বারবার ওই ডাক্তাররা কিন্তু এটা বারবার বলছেন যে মেয়েরা নেশা থেকে খুব খাচ্ছেন না, মেয়েরা নিজেরাও বুঝতে পারছে না, তাদের সাবকনশিয়াস মাইন্ডে যে উই আর এম্পাওয়ার্ড, উই আর ইন্ডিপেন্ডেন্ট, ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, খানিকটা স্বেচ্ছাচারিতার পর্যায়ে, স্বাধীনতার পর্যায়ে, এই জায়গা থেকে মেয়েরা সিগারেট খাচ্ছেন। আমার ওপর রাগ করে লাভ নেই, আমি চাইলে পরে ওনাদেরকে পাঠিয়ে দেবো কোন কাগজে কখন পড়েছিলাম, সেটাও পাঠিয়ে দেবো। আচ্ছা, আপনাকে যদি আমি এখন দুটো অপশন দিই, একটা হলো হাউসওয়াইফ আর একটা হলো কর্পোরেট লেডি, আপনি কাকে বেশি সাপোর্ট করবেন? সাপোর্ট করার কিছু নেই, যে যেরকম তার, যা প্রত্যেকের কাজ আলাদা। আবার বহু কর্পোরেট লেডিও আছেন যারা বাড়ি ফিরেও হাউসওয়াইফের কাজ সামলাতে হয় তাদের। কাজে এরকম করে কোনো কিছু হয় নাকি? আর কে আপনাদের বারবার বলে যে হাউসওয়াইফরা, হাউসওয়াইফকে আপনারা একটা এনে ফেলেছেন যেন তাদের কোনো কাজ নেই টাইপের। তাদের বরং ছুটি নেই, বরং তাদের কোনো ছুটি নেই, 24 ঘন্টা ডিউটি তাদের। কে বলে আপনাদের? এসব বুঝতে পারি না আমি। হাউসওয়াইফও বলেন, আজকাল হোম মেকার বলে, এবং তাদের কোনো কাজ কোনো ছুটি পান না তারা একটা সময়ও। আর আমরা ধরুন যারা, এই যে আমি ধরুন এত বাইরে যাই, এত আপনাদের কাছে পডকাস্ট করি, সব তো বাড়ি গিয়ে আমি কাজ করি না, অবভিয়াসলি। তা আমিও তো এক অর্থে হোম মেকার। তখন আমি বাড়ি গিয়ে কিছু করি না, নাকি বসে থাকি? আমার কিছু করতে হয় না? সবাইকে সব শিখতে হবে। হ্যাঁ, হতে পারে অনেক মেয়ে হয়তো আর বাইরে চাকরিটা করতে যায় না, কিন্তু দেখবেন তারাও ছেলে মেয়েকে অনেক স্কুলে পৌঁছচ্ছেন, বাইরে ব্যাংকের কাজ করছেন, ওষুধ কিনতে যাচ্ছেন, বাজার করছেন, সব করছেন। তাহলে সেটা বাইরের কাজ নয়? অদ্ভুত অদ্ভুত কথাবার্তা। যেমন বলে না ছেলেরা কিছু করে না, ছেলেরা আজীবন বাইরের কাজগুলো তো ছেলেরাই করে এসছে। এই যে আজকে তারপরে বাড়ির মধ্যেও অনেকে তাদের এই প্লাম্বারের কাজ, এটার কাজ, ওটার কাজ, বহু ছেলে নিজেও জানেন অনেক কিছু। আর আজকে তো কালকেও আর্টিকেলটা পড়লাম, অনেক ছেলে রান্নাও করছেন, তরকারিও কাটতে পারেন খুব ভালো, ওয়াশিং মেশিনে জামা কাপড় দিচ্ছেন, মেলছেন। আমি নিজের চোখে দেখছি আমার কমপ্লেক্সে বহু ছেলেকে। অনেক ছেলে রুটিও করতে পারেন, আর রান্না বান্না তো দেখুন আজকে পৃথিবী জুড়ে শেফ যত, সব ছেলে
বৃহত্তর ক্ষেত্রে যদি বলেন, কাজে পারেন আবার কে কি। হ্যাঁ, অনেক মা আছেন বলতে ভালোবাসেন, আমার বাবুকে আমি এক গ্লাস জল গড়িয়েও খেতে দিইনি, সেটা কিন্তু বড় কাজের কথা না। যেমন অনেক মা বলেন আমার মামনি তো চা করতেও পারে না, কোনোটাই কাজের কথা নয়। এগুলো বেসিক স্কিল, এগুলো সবার শেখা দরকার। এগুলো না পারলে কোনোটাই আনন্দের কথা নয়, কারণ আপনার বাবু বা মামনি যেই বিদেশে যাবেন সব তাদের নিজেদেরকেই করতে হবে। বাট আমি একটা জিনিস দেখেছি, যারা আজকে ইন্ডিপেন্ডেন্ট ওমেন, নিজেরা চাকরি বাকরি করেন, 9টা থেকে 5টা বাড়ির বাইরে থাকেন, বাট তারা যে আর্নিং করছেন সেটা একটা ছেলে যতটা কন্ট্রিবিউট করে, সাপোজ ধরুন আমি আমার ফ্যামিলির জন্য 50,000 টাকা কন্ট্রিবিউট করলাম, বাট সেই মেয়েটা চাকরি করার পরে ফ্যামিলিতে ওই টাইমটা না থাকার পরেও সে চাইছে না যে আমিও 50,000 দিই। আমি একটা কথা বলি, ছেলের মায়েদের দোষ দেবো। আপনারা না সম্বন্ধ দেখতে যদি যান, তাহলে রং ফর্সা না লম্বা না বেটে এসব না দেখে প্রথমেই মেয়ের মাদেরকে জিজ্ঞেস করবেন যে প্রথম কথা তো যে মেয়ে চাকরি করে কিনা। যদি চাকরি করে প্রথমেই জেনে নেবেন কত টাকা মাইনে পায় আর সংসারে কি কন্ট্রিবিউট করবে। কারণ সংসারের বাইরে যে থাকবে তখন তো বাড়িতে কাজের লোকও রাখতে হবে, ছেলে মেয়ে হলে আমাকে দেখতে হবে, কাজে আপনার মেয়েও সংসারে কি কন্ট্রিবিউট করবে। আপনারা এগুলো জিজ্ঞেস করেন না কখনো, কেন করেন না? সে লম্বা না ফর্সা না বেটে না মোটা, এদিকে আপনার বেশি দিন কিছুই হবে না, কেমন? এগুলো জিজ্ঞেস করবে না। ছেলেদেরকেও বলি প্রথমেই জেনে নেবেন কি কন্ট্রিবিউট করবে ভাই, কি কি খরচা টর্চা ভাগ হবে। ওইসব স্বপ্নের দুনিয়ায় জিজ্ঞেস করতে গেলেই তো মেয়েদের সেন্টিমেন্ট, তাহলে বিয়ে করবেন না। সেখানে যেই মেয়ের সেন্টিমেন্টে লাগবে না তাকেই বিয়ে করবেন। এসব ফালতু কথা বলে কোনো লাভ নেই। আপনাদের জন্য আপনারাই দায়ী, মানে ছেলেদের জন্য ছেলেরাই দায়ী, একদম ছেলেদের মায়েরাও দায়ী। এইসব সেন্টিমেন্টে লাগবে ভাবে কি কথা? আপনাকে জিজ্ঞেস করে তাহলে আপনার সেন্টিমেন্টেও লাগা উচিত। এক্স্যাক্টলি লাগে না কেন আপনাদের? হ্যাঁ, কারণ আপনাদের কেন লাগে না? আজকে আপনার বিয়ের সম্বন্ধ এলে আপনার ভাবি শ্বশুর বাড়ি থেকে আপনার স্যালারি যখন জিজ্ঞেস করা হয় তখন আপনার কেন সেন্টিমেন্টে লাগে না, আমি জানতে চাই। মানে আমাদের সেন্টিমেন্টে লাগলেও আমরা ধরে নিয়েছেন না, আপনারা ধরে নিয়েছেন আপনারা টেকেন ফর গ্রান্টেড, অর্থাৎ আপনাদের জন্য এটা জিজ্ঞেস করা হবেই। আর এটাই আর কি দুনিয়ার নিয়ম, এটাই সমাজে চলে আসছে। না কেন ধরে নিয়েছেন এটা আপনারা? সেটাই তো আর কি আজকের ডেটে আমরা বুঝতে পারছি যে ধরা উচিত না। আমি মানতে পারছি না। তাহলে আপনাদেরকেও সঙ্গে সঙ্গে বলতে হবে যে আপনার মেয়ে চাকরি করে, কি টাকা মাইনে পায়, সংসারে কি কন্ট্রিবিউট করবে, তবেই আমি বিয়ে করবো, না তো করবো না। এখান থেকে শুনুন, নিয়ম একদিন না একদিন ভাঙতে হয়। এক্স্যাক্টলি, নিয়ম তো একদিন না একদিন ভাঙবে। আপনারা ছেলেরাও খুবই ন্যাকাপানা করেন আর কি। মানে কোন ছেলেদের জন্য আপনারা নিজেরাই দায়ী। আপনারা তখন একটা বিয়ে হবে ভেবে, ওই যে বললাম একটু আগে খালি গার্লফ্রেন্ড করছিলেন, একটা বিয়ে হবে অজানি দেশে না জানি কি ভেবে আপনারা অনেক কিছুকে ওভারলুক করে যান। তখন সেটাই ভাবেন সবকিছু বোধহয় ঠিক হয়ে যাবো, বিয়ের পরে সব ঠিক হবে। কিচ্ছু ঠিক হয় না মশাই। যা করার আগে ছাদির প্রথম রাতে বধিবে বিড়াল, একদম প্রথম থেকে এই জিনিসগুলো করতে হবে। ছেলেরাকে বেশি ভাবুক মানে ছেলেদের কাছে বিয়ে মানে এখনো রঙিন কল্পনা, একটা রঙিন চশমা, বিয়ে হবে এই হবে তাই হবে। পার্সোনাল লোন নিয়েও দেখেছি বউকে নিয়ে মরিশাস যাচ্ছে, বুঝতে পারলেন না? আপনি বেঞ্চমার্ক সেট করলেন, হাসছেন তো, বেঞ্চমার্ক সেট করলেন। বউ তো জানেন আপনি পার্সোনাল লোন নিয়েছেন, আপনি তো আপনার অফিসের কলিগ আর অন্যান্য কাজিনদের দেখাবার জন্য দেখাচ্ছেন, তারাও তো জানে না যে আমি বউকে নিয়ে মরিশাস গেছি। এরপরে বউয়ের সঙ্গে বনি বানানো হলো, ওটা কিন্তু আপনার বেঞ্চমার্ক সেট হয়েছে। মেনটেন্যান্সের সময় বলবে কেন স্যার, ও তো আমাকে মরিশাস নিয়ে গেছিল, তাহলে ওর তো ক্ষমতা আছে আমাকে মেনটেন্যান্স দেবার। আপনারা তো কিছু ভাবেনই না, আপনারা তো এত বোকা, খালি শো অফ করতে ভালোবাসেন, লোককে দেখাচ্ছেন। মানে এখন একটা ছেলের বিয়ের কথা উঠলেই মেয়ের মায়ের আগে কোশ্চেন থাকে যে সরকারি চাকরি করে তো কত টাকা মাইনে। আপনার মায়ের কেন কোশ্চেন নেই আমি জানতে চাই। হ্যাঁ, এটাই তো আজকে আমি সমাজকে শোনাতে চাইছি যে কোশ্চেনগুলো করা উচিত। নেই যে আপনার মেয়ে সরকারি চাকরি করে, আপনার মেয়ে কি কন্ট্রিবিউট করবে সংসারে, আমার প্রশ্ন এটা। মেয়ের মা তো তখন সব বদলাবে না ম্যাডাম, মেয়ের মা তো তখন ওই ফর্সা লম্বা এই সব খুঁজছে। ছেলের মা এটা খুঁজছে, ছেলের মা সরি খুঁজছেন আপনি। ফর্সা রং দিয়ে আপনি কি জল ধুয়ে খাবেন? আপনার কাজে লাগবে কোনো? মানে এই টাকা খুঁজছে, আমি জানতে চাই যে আপনি কি করবেন ফর্সা লম্বা বড় চুল দিয়ে জল ধুয়ে খাবেন? আপনার ছেলেকে যে অপমানটা করা হচ্ছে আপনি সেই অপমানটাই ফেরত দিন, সেদিন সব বদলাবে, নয়তো কিচ্ছু বদলাবে না, এটা জেনে রেখে দিন। তো আজকে আমি একটা কথা বলছি, আমি নিজে ছেলে, বাট আমি দেখেছি রাস্তাঘাটে কিছু হলে মেয়েরা কিন্তু আজকে বেশি ফেভার পায়, ছেলেদের থেকেই ফেভার পায়। হ্যাঁ, ছেলেদের থেকেই ফেভার পায়। আচ্ছা আমি এটা কথা বলি, আপনি বাসে উঠেন, এর পরের দিন চিৎকার করুন যে আমার গায়ে হাত দিয়েছেন এই ভদ্র মহিলা, আমাকেই নামিয়ে দেবে। না দেখুন না, 3 দিন করুন আপনারা, 3 দিন 3 জায়গায় 3 জন করুন, তো বলতে শুরু করুন আপনারা এগুলো। যদি আমাদের সাথে না, আমাদের একটি ছেলেই সেদিন বলেছে বাসে, ঠিক করে দাঁড়ান, গায়ের ওপর পড়ছেন কেন, তার কিন্তু এই সাহসটা আছে, সে কিন্তু সাপোর্ট পেয়েছে। আচ্ছা, আপনাদের সাহস আছে বলার? মানে আমাদের সাথে যদি এই যে আপনারা খালি বলেন লেডিস সিট আর জেনারেল সিট, জেনারেল সিটে নাকি মেয়েরা বসে থাকে, আপনাদের বসে দেন, আপনারা লেডিস সিটে বসুন না গিয়ে সবাই, তাহলে যে আপনি তো জেনারেল সিট দখল করেছেন, কাজে আমাদের তো লেডিস সিটে বসতেই হবে। বাট ওই বেশিরভাগ ছেলেদের মেল ইগো থাকে না, এই যে দুনিয়া সবটা টিট ফর ট্যাট। আপনি বসুন লেডিস সিটে গিয়ে, যে আপনি তো জেনারেল সিটে বসে আছেন, কাজে আমাকে তো লেডিস সিটে বসতে হবে।
তখন দেখবেন একদিন হবে না, সুরসুর করে ওনারা সিটে ফেরত আসবেন। এসব বারবার বলে কোনো লাভ নেই। আপনারাও ভালোবাসেন লোকের কাছে এগুলো বলে সহানুভূতি কিনতে। ওই ছেলেরা মেয়েদের আমি তো আপনাকে বলছি, বসুন 3 দিন 4 দিন 10 দিন 15 দিন 1 মাস বসা অভ্যেস করুন, আপনারা দেখবেন কি হয়। আপনারা বসেননি কোনোদিন। ছেলেদের মধ্যে যে মেল ইগোটা আছে না, আপনারা মেল ইগো নিয়ে থাকবেন নাকি এটা অন্যায় প্রতিকার করবেন, সেটা আপনাদের চিন্তা করতে হবে। এটাই তো আমি সবাইকে বলতে চাই, আপনাদের চিন্তা করতে হবে আপনারা কি করবেন। বাসে উঠে আপনাদেরকে বলতে হবে সরে দাঁড়ান, গায়ের মধ্যে পড়ছেন কেন। এক্স্যাক্টলি, অধিকারের সময় আর কোনো ইগো দেখানো যাবে না। কোন ইগোর কোনো জায়গাই নেই। যেটা আমার সেটা আমার, জায়গা তো নেই। মেয়েরা এভাবেই সব পেয়েছেন। আমি মেয়েদের লড়াইকে একটুও খাটো না করেই বলতে চাই, মেয়েরা এভাবেই সবকিছু পেয়েছেন। কিন্তু গ্রামের দিকে আমরা তো দেখতে পাই যে ছেলেরা মেয়েদের উপর একটু বেশি ডমিনেট করে। না, এসব ভুল কথা বলছেন। গ্রামের দিকের বলে কোনো কথা নয়, অনেক শহরের বাড়িতেও এসব আছে। আমার কথা আইন হয়েছে, কিন্তু সেই আইনের সুবিধে কি সবাই পেলেন? পাননি। সারা ভারতবর্ষ কি এম্পাওয়ার্ড ওমেনে ভরে গেছে? না, একদল মানুষ তার মিস ইউজ করছেন। যেখানে পৌঁছানোর কথা ছিল সে আলো সব জায়গায় পৌঁছয়নি। সবাই কি কাজ করেন? যারা মহিলাদের নিয়ে কাজ করেন বুকে হাত রেখে বলতে পারবেন যে আমরা সমস্ত মহিলার মুখে আলো ফোটাতে পেরেছি? আজও ন্যাক্কারজনকভাবে বহু মহিলা বহু জায়গায় বেঁচে আছেন। সে শহরেও হতে পারে, চূড়ান্ত অভিজাত বাড়িতেও হতে পারে। আপনারা পারেননি। নিজেরা সুবিধা নিয়েছেন প্রচুর, আর কিছু মানে বিভিন্ন জায়গায় কিছু মহিলা সুবিধা পেয়েছেন, কিন্তু বহু মহিলা আছেন আজও ন্যাক্কারজনকভাবে বেঁচে আছেন। যায়নি সব জায়গায় আলো ফোটানো। এম্পাওয়ার্ড ওমেন সারা, আমি পৃথিবীতে যাচ্ছি না খবরে, সারা ভারতবর্ষ জুড়ে সবাই এম্পাওয়ার্ড হননি, এটা জেনে নিন। আমরা পুরুষ অধিকার নিয়ে কাজ করি, তাও এই খবর আমরা রাখি। যদি আপনারা না রেখে থাকেন সেটা আপনাদের দুর্বলতা। কেন রাখেননি সেটা আপনারা বুঝবেন। আচ্ছা, আজকের ডেটে তো সবাই বলে পুরুষতান্ত্রিক সমাজ, পুরুষতান্ত্রিক সমাজ। আবার তো আপনার কাছে এখন কতটা পুরুষতান্ত্রিক সমাজ? কেন পুরুষতান্ত্রিক? তখন পুরুষতান্ত্রিকতা তো একটা কনসেপ্ট, নো ওয়ে রিলেটেড টু পুরুষ মানুষ। মানে আজকের ডেটে এসে সেই কনসেপ্টটা নেই আর। পুরুষতান্ত্রিক চিরকাল পুরুষতান্ত্রিক সমাজ কনসেপ্টই ছিল। বাড়ির বড় মাছের পিস, বড় মাংসের বাটি, বড় দুধের গ্লাস সবসময় বাড়ির কাকিমা, পিসিমা, ঠাকুমা, জেঠিমারাই তুলে দিয়েছে। এটা কি ঠিক আদেও? ঠিক ভুল ভুল অন্য কথা। তাহলে পুরুষতান্ত্রিকতা টেনে নিয়ে যাচ্ছে কারা? মেয়েরাই। তাহলে দজ্জাল শাশুড়ি, দজ্জাল ননদ কারা? মেয়েরা। তাহলে কি করে সেটা পুরুষতান্ত্রিকতা? মেয়েদেরকে ভয় দেখানো হয়েছে শ্বশুর বাড়ির জন্য এদের কথা বলে, তাহলে এটা পুরুষতান্ত্রিক সমাজের অন্তর্গত। তাহলে এটা টেনে নিয়ে যাচ্ছে কারা? একটা বাড়িতে মেয়ে হলে একটা মেয়েকে সবচেয়ে বেশি গঞ্জনা এরাই দিয়েছে, তাহলে পুরুষতান্ত্রিক সমাজ কি করে হলো? জানবেন, পুরুষতন্ত্রে দীক্ষিত নারী আর নারীবাদী পুরুষ দুটোই সমান সমান ক্ষতিকর। নারীবাদী পুরুষরা সারাক্ষণ মেয়েদেরকে ভুলভাল বুঝিয়ে আরো সর্বনাশ করছেন এই সমাজটার। আচ্ছা, সাপোজ ধরুন একটা ছেলের প্রেমে পড়লো, ক্ষতি কি? হতেই পারে, এটা তো যার যার নিজস্ব ব্যাপার। কারণ দেখুন, এই সমাজ রাষ্ট্র মানে এগুলো না মানুষের তো শারীরিক গঠনের ওপরে হয়। অনেকেই আছেন মানে কি হয়, আমাদের সবার মধ্যেই কিন্তু একটা পুরুষ নারীর ব্যাপার থাকে। কারোর মধ্যে পুরুষের ব্যাপারটা প্রবল বেড়ে যায়, কারোর মধ্যে নারীর ব্যাপারটা প্রবল বেড়ে যায়, এরকম করে কারোর একটা মানে জিনগত ব্যাপারে সব অনেক পড়াশোনার, আমরা হয়তো সব জানিও না। তো হতেই পারে, আজকাল তো সব আছে। এগুলো সমাজ আর রাষ্ট্রের মধ্যে নাক না গলানোই ভালো। যে যেভাবে ভালো থাকতে চান, জবরদস্তি করে কারোর সঙ্গে কিছু না করা হয়েছে। এবং আমার মনে হয় খুব বেশি আইন করে সমাজ রাষ্ট্র এগুলোর নাক গুলিয়ে হয়তো হয় না। এসব কিন্তু পুরাকালেও অনেক ছিল, আজকে নতুন কিছু নয়। একজন ট্রান্সজেন্ডার যে কিনা মেয়ে থেকে ছেলে হয়েছে, তো সে কি পুরুষ অধিকারের মধ্যে পড়বে, আওতায় আসবে? আছেন, কাজ করেন তো আমাদের সঙ্গে। পিসার বলে একটি অর্গানাইজেশন আছে, আছেন তো অনেকে আমাদের সঙ্গে। তারা ক্রিকেট খেলতে আসেন, আমাদের র্যাম্পে হাঁটেন, আমাদের সব কাজের মধ্যে থাকেন। আচ্ছা, স্পাম ছাড়া তো ভ্রূণ হয় না, স্পাম ছাড়া বাচ্চা হয় না, বাট সেই বাচ্চাটাকে 10 মাস 10 দিন তো মেয়েরাই রাখে। সেই গর্ভের যে কষ্টটা সেটা তো মেয়েরা ফিল করে। তো এখানে তারা তারপরে সারা জীবন ধরে বাবা যে তার ভরণ পোষণ সব করেন, সেটার দায়িত্ব কে নেবেন? আপনারা। মানে এই সব বোকা কনসেপ্টের বাইরে বেরোন। হ্যাঁ, এই মা নামক মিথের বাইরে বেরোন। বাবা নামক মিথও একটা অনেক বড় আছে, যিনি সারা জীবন সন্তানকে লালন পালন করেন। এবং আমরা এই কাজ করতে গিয়ে দেখেছি যে বাবারা সন্তানের জন্য এক্স্যাক্টলি কী করতে পারেন। আর এই দেশেই কিন্তু ঘটলো কিছুদিন আগে, মা সূচনা শেঠকে ভুলে যাননি নিশ্চয়ই, সন্তানকে মেরে নিয়ে সুটকেস করে যাচ্ছিলেন। আর যে মা নামক মিথের বাইরে বেরোবেন। আমাদের কাছে উদাহরণ আছে, কত মা তার ছেলের জীবন নষ্ট করে দিচ্ছেন। কিন্তু আমাদের কাছে বহু ছেলেরাও আসেন, শুধু স্ত্রীর কারণেই আসেন না, অনেক মায়ের কারণেও আসছেন, দিদি মা জীবনটা হেল করে দিল। বাট আজকের ডেটে তো আমরা দেখতে পাচ্ছি যে কন্যা ভ্রূণ হত্যা হচ্ছে। কে বললো আপনাকে? ভারতবর্ষের সংখ্যাটা জানেন? বাট ছেলেদের ভ্রূণ কি হত্যা করা হয়? ভ্রূণ হত্যার কথা হচ্ছে না, 1000 পুরুষ 1020 নারী। দেখছেন সেভ দ্য গার্ল চাইল্ড এখন আর অত চলে?
বাট এটা তো বরাবর আমরা দেখে এসেছি যে তাহলে যে পড়াশোনা করুন, পড়াশোনা করে কথা বলুন। ভারতবর্ষে এখন 1020 নারী তার রেশিও আর 1000 পুরুষ। মানে শিক্ষা যত বাড়বে এই জিনিসটা তত শিক্ষা বাড়াবাড়ির কথা বলছি না, যেটা বলছি সেটা বলুন। তাহলে এই পড়াশোনায় ঘুরবেন না, জানবেন, জেনে কথা বলবেন। কন্যা ভ্রূণ হত্যা ছিল, হয়তো এখনো অনেক জায়গাতেই থাকবে, তার মানে এটা নয়। তারপর কিন্তু রেশিও কিন্তু বাড়ছে মেয়েদের, 1020:1000, 1020 মেয়েরা, 1000 ছেলেরা। এই যে বস্তা পচা কতগুলো জিনিস চলে আসছে, বুঝেছেন? পুরুষতান্ত্রিক সমাজ, কন্যা ভ্রূণ হত্যা। আপনি নিজে ভেবে দেখবেন তো, লাস্ট 2 বছরে সেভ দ্য গার্ল চাইল্ড কতবার এসছে, অথচ সেভ দ্য বয় চাইল্ড সারা পৃথিবীর যে একটা বড় কাজ, সেটা কিন্তু আপনারা কেউ জানেনই না। চার খবর রাখেন আপনারা কেউ? আমি সেই প্রজেক্টের সঙ্গে আছি, আমি আফ্রিকান বয় চাইল্ড নেটওয়ার্কের ডিরেক্টর, তাই আমি জানি। জানেনই না আপনারা কেউ সেটা কি। এই যে পড়াশোনা করতে হবে কিন্তু, এক্স্যাক্টলি। হ্যাঁ, এখনকার জেনারেশনদের একটু সোশ্যাল মিডিয়া থেকে বাইরে এসে একটু পড়াশোনা, এখনকার জেনারেশন কিচ্ছু জানে না। এক্স্যাক্টলি তাই, ইচ্ছেও নেই জানার। একজন পুরুষ কি কখনো রেপ হতে পারে? হ্যাঁ, ভারতবর্ষে 18% পুরুষ মানুষের রেপ হয়, 53% বয় চাইল্ডের সেক্সুয়াল অ্যাবিউজ হয়। বাট তারা তাদের বিচার চাইবে কি করে বিচার চাইবে? কারণ আমাদের ভারতবর্ষের সংবিধানে তো লেখাই আছে ভিকটিম শুধু মহিলারা হতে পারেন, প্রিডেটর তো হতে পারেন না। সেখানে তো আমার বক্তব্য আছে, আপনারা এম্পাওয়ার্ড ওম্যান, নিজেদেরকে সেক্সুয়াল অবজেক্ট করে রেখে দিলেন, কখনো সাবজেক্ট হতেই চাইলেন না। কর্পোরেটে আপনাদের নাকি শুধু সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়, তাহলে অন্য হ্যারাসমেন্ট হলে কিন্তু আর আপনারা কোথাও মানে জমা দিতে পারবেন না অভিযোগ। এক্স্যাক্টলি, আপনারা তো কোথাও সাবজেক্ট হতে চাননি, আপনারা তো অবজেক্ট হয়ে থাকতে চান। আবার বলেন কি করে আমাদের ভোগ্য? এটার সলিউশন কি আছে? মানে ছেলে চেঞ্জ করতে হবে আইন। এটা কে করবে চেঞ্জ? কে করবে? আইন প্রণেতারা করবেন, ল মেকাররা করবেন, পার্লামেন্ট থেকে হবে। আর পার্লামেন্টে আমরা যাদের বসিয়েছি তারা তো বিশাল ল বোঝেন সবাই। অর্ধেক তো কলেজ ড্রপ আউট, স্কুল ড্রপ আউট, আর ল তো দূরস্থান। তারা তো পার্লামেন্ট বানানটাকে কতটুকু জানে না, আই মিন ডাউট। তাই তো পড়াশোনা করতে হবে, তাই নিয়ে না? মানে এইটার একটা ল থাকা উচিত, ল চেঞ্জ হওয়া উচিত। এখন আমাদের চেঞ্জ হওয়া উচিত, যেটা হিউম্যান হওয়া উচিত, নারী পুরুষ না থেকে। নারী পুরুষের উল্টে আমরা কি করলাম, এখন বিএনএস থেকে 377টা তুলেই দিলাম, যে আগে যে ছিল ট্রান্সজেন্ডার পুরুষ সবকিছু, সেটা তুলেই দিলাম, যে নাকি রেপ হতে পারেন তারা, পুরুষ দ্বারা পুরুষের রেপ হতে পারে, তুলে দিলাম। অর্থাৎ কলেজে কলেজে যে র্যাগিং, যেটা স্বপ্নদ্বীপের হয়েছিল, ওর বয়সটা কম বলে পক্সো দেওয়া গেছে। তার মানে কলেজে কলেজে যে র্যাগিং, বহু পুরুষকে রেপ করেন, তাহলে সেটা তো আর কোনো শাস্তিরই বিধান, শাস্তি নেই। বাট আমি যতদূর জানি যে একটা সমাজে বাঁচতে গেলে ছেলেদেরকেও যেমন দরকার, মেয়েদেরকেও তেমন দরকার, দুজনকে নিয়েই আমাদের পৃথিবীর যাহা কিছু কল্যাণকর, অর্ধেক তার রানী আছে নারী, অর্ধেক তার নর। পরের লাইনটা আর কেউ বলে না। এই পৃথিবীর যাহা কিছু পাপ তাপ বাড়ি, অর্ধেক তার রানী আছে নর, অর্ধেক তার নারী। কাজে ভালো মন্দ মিশিয়েই সব নারী পুরুষ একে অপরের পরিপূরক। মনে রাখতে হবে, এই সব লড়াই কিন্তু ন্যায় অন্যায়, শুভ অশুভ, নারী পুরুষের বাইনারি নয়। যারা বোকামিতে যাচ্ছেন তারা কিন্তু চরম ভুল করছেন। এই ফেমিনিস্ট, পৃথিবীতে শুধু নারী থাকবে পুরুষ থাকবে না, হবে কোনোদিন? না, তাই কখনো হয়? কখনো সৃষ্টি টিকিয়ে রাখতে গেলে নারী পুরুষের না, কখনো হয় না, পসিবল। তাহলে কাজে নারী পুরুষ উভয়ের দরকার, একে অপরের পরিপূরক, হাতে হাত রেখেই বাঁচতে হবে। কাজে কারণ সে পুরুষ কেউ আপনার বাবা, ভাই, দাদা, ছেলে, স্বামী, আবার পুরুষেরও কেউ মা, বোন, স্ত্রী, প্রেমিকা, বন্ধু, বোন, এই তো। কাজে এইভাবে কিছু হয় না। এক্স্যাক্টলি। তো আপনাদের যদি এরকম কিছু কোশ্চেন থেকে থাকে, তাহলে আমরা ম্যাডামের সাথে আরেকটা এপিসোড করব, তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কোনো অসুবিধা থাকে, আমাদের অফিস কসবায় রুবি হসপিটালের কাছে, সপ্তাহে 7 দিন খোলা থাকে, 12টা থেকে 7টা। হেল্পলাইন নম্বর যদি আপনারা চান আমি দিয়ে দেবো, আমরা দিয়ে দেবো, ডেসক্রিপশনে দিয়ে দেবো, ভিডিওতে দিয়ে দেবো, আপনি যোগাযোগ করতে পারেন। যে পুরুষ অধিকার নিয়ে যদি কোনো কিছু আপনার থেকে থাকে, কোনো অসুবিধা হলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। আর আজকে তোমরা এপিসোডটা দেখলে ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করে দিও সবার সাথে। খুবই ভালো লাগলো। এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আওয়ার ভয়েস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে, কথা বলে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ।